Um, সবাইকে শুভ সকাল। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যে স্ট্রিমিং লাইনটা আছে সেখান থেকে আজকে আমাদের যে স্পেশাল সেশন ইন কনভারসেশন উইথ জেন মাহমুদ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগে বলে নিচ্ছি, আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা উপস্থাপনা করছি। আমার নাম হচ্ছে আবু সাইদ সঞ্চয়। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং আমার সাথে আছেন জেন মাহমুদ। ওনার সাথে আমরা পরিচিত হব এবং কথা বলবো নানা বিষয়ে, স্পেশালি জবস অ্যান্ড ফাইন্যান্সেস নিয়ে। তার আগে একটু ছোট করে আমরা একটু বলতে চাই অ্যাবাউট সাম অ্যাক্টিভিটিস দ্যাট উই আর ডুইং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ইন ফ্লোরিডা। এটা একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস, এবং আমরা এখানে নানা ধরনের সাংগঠনিক কাজ করে থাকি। এর সাথে রিসেন্টলি কোভিড-19 কারণে আমরা এখানে ফুড ব্যাংকের একটা উদ্যোগ নিয়েছি। জেন মাহমুদ, আপনি তো জানেন নিশ্চয়ই ফুড ব্যাংক উদ্যোগ সম্পর্কে, এই সম্পর্কে আপনি যতটুকু শুনেছেন যদি একটু বলেন, তাহলে আমাদের অডিয়েন্সের জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি কিভাবে এটাতে ইনভলভ। থ্যাংক ইউ। Definitely, thank you, ডক্টর সঞ্চয়, এই অনুষ্ঠানটার ব্যবস্থা করার জন্য। ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন গত 2 সপ্তাহ যাবত ফান্ড রেজ করে শয় ফ্যামিলিকে সাহায্য করছেন সাউথ ফ্লোরিডাতে। আমি জানি ওনারা অনেক খাবার কিনেছেন এবং প্যাকেজ করে বিভিন্ন লোকেশনে, আমার মনে হয় 11টা লোকেশন থেকে ওনারা খাবার দিচ্ছেন, এবং প্রতিদিন শয় মানুষ আসছে এবং খাবার নিয়ে যাচ্ছেন। এটা একটা বিরাট বড় ব্যবস্থা ওনারা করেছেন লোকাল কমিউনিটির জন্য, বিকজ আমাদের কমিউনিটিতে অনেকেই চাকরি হারাচ্ছেন, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ওনারা অবস্টাকলস ফেস করছেন। সেজন্য এই ছোট ব্যবস্থাটাও একটা বিরাট কন্ট্রিবিউশন করছে এই আজকের এই সময়। এবং কবিতা ভাবি, সিদ্দিক ভাই এবং বিভিন্ন মানুষ যারা এটার সাথে জড়িত আছেন এবং এটাকে লিড করছেন, আমি ওনাদের কাছে অসম্ভব কৃতজ্ঞ এটা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনার এই কথা সূত্র ধরেই শুরু করছি যে আপনার একটু পরিচয় না দিলেই নয় অডিয়েন্সের জন্য, কারণ অনেকেই আপনার সম্পর্কে ভালো জানেন না এবং আমি নিজেও অত ভালো জানতাম না। আপনি তো একাধারে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, ট্রেনিং, বাট আপনার এক্সপিরিয়েন্স, আপনি বিজনেস এক্সিকিউটিভ ছিলেন, আপনি এন্টারপ্রেনার, তো ইটস ওয়াইড রেঞ্জেস অফ এক্সপিরিয়েন্সেস ইউ হ্যাভ। তো আজকে কনভারসেশন শুরুর আগে আপনি যদি 2-3 মিনিটস আপনার ব্যাকগ্রাউন্ড এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে বলেন, তাহলে আমরা এই কনভারসেশনে যাব। এবং একটু বলে রাখি যে এই কনভারসেশনটা পার্ট অফ দ্য এই অ্যাক্টিভিটিরই একটা অংশ, যে আমরা যেরকম ফুড ব্যাংকের জন্য চেষ্টা করছি, এইভাবে অনেক মানুষ এখানে রিসেন্টলি জব লসে পড়েছেন, আনএমপ্লয়েড পড়েছেন, অনেকের রেন্টাল পেমেন্টে প্রবলেম হচ্ছে, অনেকে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস নিয়ে ঝুঁকিতে আছেন। সো আপনার সাথে কনভারসেশনটার উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটাতেও মানুষকে ইনফরমেশন দিয়ে, অ্যাডভাইস দিয়ে, কিছু কনসালটেন্সি করে মানুষকে একটু হেল্প করা। সো আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার নলেজ আমাদের অডিয়েন্সের খুবই কাজে লাগবে। তো বিফোর আই ডু এনি ফার্দার ডু, আপনার একটু ব্রিফ যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। শিওর। আমার নাম জেন মাহমুদ। আমি ঢাকায় বড় হচ্ছি। জীবনের প্রথম 18টা বছর বাংলাদেশে, কিছুটা চিটাগংয়ের, কিছুটা ঢাকায়। আমার মা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, আমার বাবাও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। 18 বছর বয়সে আমি এদেশে চলে আসি। That's about 53 years ago. 35 years ago, I'm 53 years old. So আমি ইউনিভার্সিটি অফ মিজোরি থেকে আন্ডারগ্রাজুয়েট করে, ইউনিভার্সিটি অফ টলিডো থেকে মাস্টার্স করে বিজনেসে আমি বিভিন্ন রকমের কোম্পানিতে কাজ করছি, ছোট এবং বড়, ফ্যামিলি ওন্ড, প্রাইভেট, পাবলিক, বড় বড় কোম্পানিতে কাজ করার আমার অনেক সৌভাগ্য হয়েছে ইঞ্জিনিয়ার হিসাবে। পরবর্তীতে আমি বিজনেস লিডারশিপ পজিশনে চলে যাই এবং লাস্ট প্রায় 15 বছর আমি বিভিন্ন কোম্পানির সিইও হিসাবে অথবা প্রেসিডেন্ট হিসাবে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, বোথ লোকাল আমেরিকা বেসড অথবা গ্লোবাল কর্পোরেশনে।
এখন আমি বিভিন্ন বোর্ডে অ্যাডভাইজারি কাজ করি। আমি নিজেও একটা ফান্ড করেছি এখানে ফ্লোরিডা বেসড কোম্পানিদেরকে সাহায্য করার জন্য। এবং আমি অনেক এন্টারপ্রেনারদেরকে বা যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদেরকেও সাহায্য করি। এবং ঢাকা ইউনিভার্সিটির একটা হটলাইন আছে, সেখানেও আমাদের একটা নাম্বার আছে। আপনি যদি ওখানে ওই নাম্বারটা ফোন করে 3 প্রেস করেন, আপনি বিজনেস ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, I'd be happy to answer এবং আপনাদেরকে সাহায্য করতে পারলে it'll be a great thing. No, thank you very much. Thank you. মানে খুবই হামলিং টু নো দ্যাট আপনি এইভাবে এখনো বাংলাদেশের সঙ্গে জড়িত এবং আপনি এখনো দেশের যে কোনো কাজে বা এখানকার স্থানীয় লোকদের যে কোনো কাজে যে কোনো হেল্পে এগিয়ে আসেন। এটা খুব জেনারাস। তো আমি আজকে কনভারসেশনটা শুরু করছি একটু ব্রডার পার্সপেক্টিভ থেকে, তারপরে আই উইল বয়েল ইট ডাউন টু সাম ন্যারো ইস্যুস। তো কোভিড-19 এর যে ইম্প্যাক্টটা এখানে হলো, ইউএসএ তে আগে হয়েছে, ইউএস এর আগে হয়েছিল চায়না থেকে ইট মুভ টু ইউরোপ, তারপর ইউরোপ থেকে এটা এসেছে নর্থ আমেরিকাতে, এখন আমরা দেখছি যে সাউথ এশিয়াতে ইট ইজ স্প্রেডিং এবং ইভেনচুয়ালি প্রবাবলি ইট উইল অলসো স্প্রেড ইন আফ্রিকা। তো আমার প্রথম যে কোশ্চেনটা হচ্ছে মোর অন আ ব্রডার ম্যাক্রো পার্সপেক্টিভ, যে কোভিড-19 এর ইম্প্যাক্ট on the global economic scale, যে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা খুব বড় ধরনের কোনো রিসেশন বা ইকোনমিক স্লো ডাউনে পড়তে যাচ্ছি, নাকি আপনার মনে হচ্ছে যে দিস ইজ লাইক আ টেম্পোরারি সিচুয়েশন বাট দ্য ইকোনমি উইল বাউন্স ব্যাক ভেরি ভেরি সুন? তো একটু ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে শুরু করতে যাচ্ছি কনভারসেশনটা। থ্যাংক ইউ। শিওর। প্রথমত আমরা এই এপিডেমিক বা এই সংক্রমণের ঠিক মাঝামাঝি জায়গায় আছি এখনো। আমার বিশ্বাস, যদিও নিউ ইয়র্ক এবং বিভিন্ন জায়গায় স্ট্যাটিস্টিক্স আপনি দেখছেন যে আমরা পিক রিচ করে গেছি, আসলে আমরা এখনো শীর্ষবিন্দুতে পৌঁছাইনি। তাই এখনো অনেক কাজ বাকি আছে। এবং যতদিন পর্যন্ত একটা ককটেল ওষুধ বা মিক্সচার ওষুধ, যেটাকে জ্বরটা কমানোর ব্যবস্থা যতদিন না করা যায়, ততদিন পর্যন্ত এই যে মার্কেটের যে অনিশ্চয়তা, এটা থাকবেই। হ্যাঁ, প্রথমত উই আর অলরেডি ইন রিসেশন। আপনি যদি আনএমপ্লয়মেন্ট নিউজ দেখে থাকেন এই গত সপ্তাহে, রাইট নাও 30 মিলিয়ন, প্রায় 3 কোটি আমেরিকান এখন এই মুহূর্তে আমরা have lost jobs. 1 out of 5 people, right? GDP has gone down dramatically, which means we are already in a recession. Whether anybody says it or not, we are in a recession. এবং কেউ যদি আপনাকে বলে যে এত বড় একটা ডিপ রিসেশন, যেটা গত প্রায় 50-70 বছরে হয়নি, এত কুইকলি র্যাপিড রিসেশন থেকে আমরা কালকে আবার দ্রুত গতিতে উপরে চলে যাব, সে আপনাকে একটা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এটা দিস ইজ কমপ্লিটলি ফিকশন, যেটাকে বলি আমরা। we will come out of it. আমরা এই সময় থেকে বের হয়ে আসবো, because America is a very resilient nation এবং it will come back, but it will take time. এত বড় এত তাড়াতাড়ি একটা ভূমিধসের মতন হয়েছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। We have to get back to ground zero before you can climb back. We are still climbing down. Whatever anybody says, we are still climbing down. এবং আমার মনে হয় যতদিন পর্যন্ত একটা যে ভাইরাসের যে একটা ভ্যাকসিন, যেটা প্রচুর রিসার্চ হচ্ছে, হয়তো এবছরের শেষের মধ্যে হয়তো একটা ভ্যাকসিন পাওয়া যাবে, কিন্তু ওটাকে ইন্ডাস্ট্রিয়ালি কমার্শিয়ালাইজ করে কোটি কোটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেয়া, সেটার সামর্থ্য বা এখনো আমাদের ওই ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্রেমওয়ার্ক এখনো নাই। আপনি জানেন বিল গেটস যেরকম অনেক টাকা খরচ করছেন জাস্ট টু বিল্ড আপ মাল্টিপল ফ্যাক্টরিজ, কোনটা যে কাজে দেবে এখনো জানে না সেই ভ্যাকসিন। সো ভ্যাকসিন প্রথমে একটা ককটেল বের হতে হবে, যেটা মানে জ্বরটাকে রোধ করা যায় বা কমানো যায়, রাইট? সেটা এখনো আসেনি, বিভিন্ন চেষ্টা চলে যাচ্ছে, এবং তারপরে আসবে ভ্যাকসিন। Until any of these come through, we should not expect any level of stability. I think there is some artificial pressures, because
আমেরিকা একটা ইলেকশনের কাছাকাছি আসছে, যেখানে এই মুহূর্তে আমাদের ইনকামবেন্ট যিনি আছেন, যিনি অফিসে আছেন, উনি চাচ্ছেন যে যত তাড়াতাড়ি দেশ খুলে দেওয়া যাক, যত তাড়াতাড়ি সবকিছু করা যাক। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটা খুবই ডেঞ্জারাস একটা মোড। এবং আমরা জানি, যদিও সায়েন্টিস্টরা ওয়ার্ন করছে, there will be a second wave. We don't know when the second wave will come and how deep it is going to be, but there will be a second wave. This is not এই ধরনের এক্সপিরিয়েন্স আপনি, আমি এবং অনেকেই গত 100 বছরে এরকম এক্সপিরিয়েন্স করার আমাদের সুযোগ হয়নি, থ্যাংক গড। এবং আশা করছি যেটা আর কোনোদিন করতেও হবে না, কিন্তু এটাকে আমাদের ধীরে ধীরে আগায় নিতে হবে। এবং আমেরিকা will come back, the world will come back, but it will take some time. Thank you. So when it's always good to be cautious than overly optimistic. তো আমি আপনার সাথে একমত। মানে আমি যেহেতু অর্থনীতিতে পড়াশোনা করি বা পড়াই, আমরাও নিজেরাও আলোচনা যখন করি তখন আমাদের আলোচনাতে থাকে যে it looks like is showing too much optimism, কিন্তু এখানে একটু কেয়ারফুলি cautiously এটা ওপেন করলে বা একটু যদি slowly এটাকে প্ল্যানিং করে, that will be much easier to contain the virus other than যে ম্যাসিভলি খুলে দিলাম যে কিছু হয়নি এবং তারপরে we will not be able to handle the overwhelm হয়ে যাবে সিস্টেম ইত্যাদি। তো আমি আরেকটু সরি জেন মাহমুদ বলছিলেন। না, আমি যেটা আমার কাছে মনে হয় যে 80,000 মানুষ অলরেডি আমেরিকায় মারা গেছে, তাই না? এটা এই ধরনের হিস্ট্রিতে আমরা কখনো দেখিনি। আমরা জানি না ভাইরাস ইজ মিউটেটিং বিভিন্নভাবে, এটা বিভিন্ন ধরন। আগে আমরা ভাবতাম যে বাচ্চাদেরকে এফেক্ট করে না, এখন খবর বের হচ্ছে বাচ্চাদেরকে এফেক্ট করে। বাংলাদেশে যদি আপনি দেখেন স্ট্যাটিস্টিক্সে, মোর দেন 50% মানুষ এফেক্টেড আর বিটুইন 21 and 40, 21 বছর থেকে 40 বছর, কালকের খবর। তো এটা কাকে কিভাবে কখন এফেক্ট করবে এটা বলা দুঃসাধ্য ব্যাপার। সুতরাং আমাদের জন্য সচেতন থাকা খুব খুব দরকার। এবং আমাদের we must take care of each other, we must take care of our own families, এবং আমাদের প্রতিবেশী, আমাদের পাশাপাশি যাচ্ছে সবাইকে আমাদেরকে সচেতন থাকতে হবে এই ব্যাপারে। জি, থ্যাংক ইউ। তো আমি এটার সাথে একটু একটা সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যেহেতু আমেরিকা স্লো ডাউন হচ্ছে, আমাদের রিসেশনে চলে যাচ্ছে, ইউরোপ স্লো ডাউন হয়ে যাচ্ছে, ইউরোপ রিসেশনে চলে যাচ্ছে, তো আমাদের মতো যে কান্ট্রিগুলো থেকে আমরা এসেছি, বাংলাদেশ, তো আমাদের যে যদি আমি ইকোনমিক প্যাটার্নটা দেখি, আমাদের যে মেইন যে সোর্সেস অফ রেভিনিউস, আমাদের সোর্সেস অফ ইনকাম, তার একটা বড় একটা লায়ন শেয়ার আসে প্রবাসীদের ইনকামের মাধ্যমে। প্রবাসীরা নিয়মিত টাকা পাঠাচ্ছেন, তার থেকে একটা লায়ন শেয়ার আসে, এবং দ্যাট হেল্পস আস উইথ আওয়ার রিজার্ভ অ্যান্ড এভরিথিং। আরেকটা লায়ন শেয়ার আসে ফ্রম দ্য রেডিমেড গার্মেন্ট সেক্টরস কন্ট্রিবিউশন, রাইট? আমরা ওয়ার্ক অর্ডার পাচ্ছি, আমরা করছি, সেখান থেকে যেটা আর্ন হচ্ছে সেটা দিয়ে ওয়ার্কারদের স্যালারি হচ্ছে, এবং একটা ওয়ার্কারের স্যালারি মানে তার সাথে পাঁচজন ফ্যামিলি মেম্বার জড়িত। তো এখন ইকোনমি স্লো ডাউন হলে মানুষ তো সেই লেভেলের কাপড় চোপড় কিনবে না বা সেই লেভেলের ওয়ার্ক অর্ডার আসবে না। একইভাবে আমাদের অনেক ওয়ার্কাররা লেড অফ হয়ে যাচ্ছেন মিডল ইস্টে এবং আদার জায়গাতে, এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে দেশে। অন টপ অফ দ্যাট আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা হতো বাংলাদেশে, সেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও স্লো ডাউন হবে। তো সেই ক্ষেত্রে দেশের ক্ষেত্রে আপনি ইম্প্যাক্টটা কিভাবে দেখেন, বা আপনি কিভাবে অ্যান্টিসিপেট করেন যে বাংলাদেশের ইম্প্যাক্টে ইকোনমিতে কিভাবে ইম্প্যাক্ট হবে? ডেফিনেটলি একটা ডিপ ইম্প্যাক্ট হচ্ছে, বিকজ বাংলাদেশের গার্মেন্ট সেক্টর ইজ $35 billion annual revenue, right? They're expecting, it was running at a record high. January, February পর্যন্ত it was running at a record high. মার্চ মাসে এসে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, এবং আপনি জানেন যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, শিল্প প্রতিষ্ঠানগুলি খোলার চেষ্টা করছে, এবং কিছু কিছু গার্মেন্ট লাভ হয়েছে, এবং তারা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে, বিশেষত যেরকম স্ক্যান্ডিনেভিয়াতে অনেক দেশ, এবং সুইডেনে কোনো বন্ধ হয়নি, সুইডেন চালায় যাচ্ছে, এবং সুইডেনের প্রাইম মিনিস্টার বাংলাদেশকে এশিওর করেছে যে বাংলাদেশ থেকে তারা আরো গার্মেন্ট নিবে, এরকম করছে, সাহায্য করছে। কিন্তু বাংলাদেশের ইকোনমির একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, half of our economy is hidden economy, right? It's not public, it's not part of the taxation system, because there's an underground economy that's very, very strong, যেটাকে আমরা বলি ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টর,
সেই ইনফর্মাল সেক্টরে সবকিছুই হচ্ছে, চাষাবাস হচ্ছে, খাবার আসা যাওয়া হচ্ছে। লোকাল সেক্টর will continue to remain strong. আর আপনি যদি I'm sure আপনি বাংলাদেশের ইকোনমি স্টাডি করেন, দেখেন ঈদের আগে কিন্তু দুটো ঈদের আগে আমাদের ইকোনমি প্রচুর অ্যাক্টিভিটি হয়, বিকজ ঈদে সবাই বাজার করেন। Both Eids play a very strong role in our economy. So এই ঈদ, এই যে রোজার ঈদ আসছে, this will be a very slow economy because এখনো অনেক মার্কেট খোলা, এখনো কিছু কিছু মানুষ ইলিগালি দোকানপাট খুলছে, পুলিশের সাথে লুকোচুরি খেলছে, কিন্তু economy is not fully open, right? It will open. Interesting thing that has developed in the last 10-15 years, e-commerce is playing a very nice role, at least in the urban centers of Bangladesh. এখনো রুরাল সেন্টারে ততটা না কাজ করলেও আরবান সেক্টরে কাজ করে যাচ্ছে। যেরকম আমি ফেসবুকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেখছি, তারা অনলাইন অর্ডার নিচ্ছে, অনলাইন বাসায় ডেলিভার করছে। এগুলো কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে। আমার মনে হয় the economy will open and it will take some time. এখন এটাও বলছে মানুষ যে বাংলাদেশের মতো দেশ যেখানে the younger population is larger than the older population, সেখানে এফেক্ট হয়তো বা কম হবে। আমরা জানি না, আসলে আমরা কেউই এখনো বলতে পারছি না যে কি হবে। মেইন হচ্ছে যে যেখানেই যাক না কেন, এখন আমরা এত গ্লোবালি ইন্টারকানেক্টেড, বিভিন্ন দেশ, বিভিন্ন স্টেট, বিভিন্ন নেশনস আর অলসো কানেক্টেড। একটা দেশে হাঁচি মারলে অন্য দেশে শরীর খারাপ হয়, ইটস এ ভেরি নর্মাল ফেনোমেনন। সো বাংলাদেশের মতন দেশে প্রচুর মানে যারা মধ্য বা উচ্চ মধ্যবিত্ত, তাদের দিন চলে যাবে, তাদের ইনাফ সেভিংস আছে, সেভিংস ক্যাশ ফ্লো যদি থাকে তাদের চলে যাবে। যাদের বাড়ি ভাড়া আছে বা সম্পত্তি আছে বা তাদের চলে যাবে। যাদের ব্যবসায় আছে, অনেক ছোট ছোট ব্যবসা will go out of business. Exactly. যেমন যে স্ট্রিট ভেন্ডর, যারা ছোটখাটো, ধরুন ইফতারির দোকান যারা চালান, যারা ছোটখাটো বুটিক শপ চালান বা টেইলর দর্জি কাজ করেন, তাদের একটা বড় ধরনের। জি, কিন্তু এনারা দেখবেন আবার 6 মাস 9 মাস পরে they will come back, because এই ট্রেড গুলোর তো প্রয়োজন আছে, তাই না? এক নম্বর হচ্ছে প্রয়োজনীয়তা থাকতে হবে, আর একটা হচ্ছে ক্রেতা থাকতে হবে। Bangladesh is a very large consumer nation, an emerging consumer nation. We have always been a very strong trading economy. এটা আপনি হাজার হাজার বছর আগে থেকে যান, we have been a trading economy, we have been a consumer economy. So ওগুলো আসবে একটু। আমি বাংলাদেশের জন্য মনে করি it is a speed bump, maybe a large speed bump, but যেহেতু we are an emerging economy, আমাদের institutions are not fine tuned and things like that, it will come back. And আরেকটা জিনিস আমি বাংলাদেশের লক্ষ্য করেছি যে বাংলাদেশের ইউথ যারা নতুন মানুষ, তারা কিন্তু অনেকটা নির্ভীক। তারা ব্যবসা শুরু করে, আবার ব্যবসা বন্ধ করে, আবার নতুন ব্যবসা শুরু করে। আমি দেখেছি এটা বিশেষত যারা স্বাধীনতা যুদ্ধের পরে যারা বড় হয়েছে তাদের মধ্যে। আমরা তো স্বাধীনতা যুদ্ধের আগের মানুষ, যারা স্বাধীনতা যুদ্ধের পরে যারা বড় হয়েছে, বিশেষত যারা 2001 সালের পরের থেকে যারা ওয়ার্কফোর্সে আসছেন, তারা অনেক নির্ভীক, তারা নতুন নতুন ভেঞ্চার শুরু করছেন। আমি অনেক হোপফুল বাংলাদেশের ব্যাপারে এই জন্য, বিকজ যাদের দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো আর ব্যবসা করার কোনো ইয়ে নাই। আমরা মনে করি আমরা ওয়েস্ট, এখানে আমরা অনেক প্রিভিলেজ, অনেক ইনস্টিটিউশনাল সাপোর্ট, অনেক কিছু আছে। ওখানে মানুষ গভর্নমেন্টের কাছে কাউন্টও করে না। দে ডোন্ট এক্সপেক্ট পেমেন্ট প্রোটেকশন প্ল্যান ফ্রম দ্য গভর্নমেন্ট, দে জাস্ট ফিগার আউট হাউ টু ডু ইট। সো আমার মনে হয় ইন দ্য ফেস অফ আনসার্টেনিটি, entrepreneurial activity takes on a completely different dimension, এবং সেজন্য বাংলাদেশের ব্যাপারে আমি আশাবাদী। Because Bangladesh was just getting off the ground, we were just coming to ground zero, একটা normalcy। হ্যাঁ, একটা হোঁচট খেয়েছে এবং এখনো এটা আগামী 1 বছর এটা থাকবে, কিন্তু we will come out. I'm confident we will come out. না, থ্যাংক ইউ। This is a very good point. আমি নিজেও দেখেছি যে বাংলাদেশের যারা এন্টারপ্রেনার্স, যারা বিভিন্ন জায়গাতে বিজনেস করছেন, তারা মোটামুটি বাংলাতে বলা চলে ফিয়ারলেস, মানে ইংরেজিতে বলে অকুতভয়। হ্যাঁ, তো মানে এদের কোনো ধরনের কোনো রোড ব্লক বা কোনো ধরনের কোনো কনস্ট্রেন্টস দিয়ে এদেরকে ঠেকানো যায় না। এবং আমরা ওই ইকোনমিক্সে বলি গাং হো এন্টারপ্রেনার্স, দে উইল গো ফরওয়ার্ড।
তো এটা আমার কাছে মনে হয় যে তারুণ্যের যে শক্তি বা তারুণ্যদের যে, এবং যারা আপনি যারা বললেন যারা স্বাধীনতার পরবর্তী সময়কার যারা প্রজন্ম, যেমন আমি নিজে স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, এদের ভিতরে অন্য ধরনের একটা স্পৃহা কাজ করে, এক ধরনের ডিটারমিনেশন কাজ করে যে দেশকে ভালো করতে হবে, বড় করতে হবে, বিশ্ব মানচিত্রে দেশকে আনতে হবে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এবং আমি মনে করি যে বাংলাদেশ উইল বাউন্স ব্যাক ভেরি স্ট্রংলি। তো আমি একটু ফোকাস চেঞ্জ করছি, যেহেতু আমাদের লার্জ চাঙ্ক অফ অডিয়েন্স হচ্ছেন এখানে আমাদের আমেরিকা প্রবাসী। তো আমেরিকাতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে 3 কোটি বা 3 মিলিয়ন 30 মিলিয়ন রিসেন্টলি আনএমপ্লয়মেন্ট বেনিফিটস এর জন্য অ্যাপ্লিকেশন করেছে। এবং আমাদের পরিচিত অনেক বাংলাদেশি ভাই বোনেরা, বিশেষ করে যারা নিউ ইয়র্কে আছেন, আমি নিউ ইয়র্কে নিয়মিত কথা বলি, আগে নিউ ইয়র্কে ছিলাম, অনেকে জব লসের মধ্যে পড়ে গেছেন, লেড অফ হয়ে গেছেন ফ্যাক্টরি থেকে, তারপরে ডিজিজ সিচুয়েশন খারাপ। তো এটা একটা সমস্যা শুধুমাত্র ফ্লোরিডাতে না বা নিউ ইয়র্কে না, অল ওভার দ্য আমেরিকা এই জব লস বা আনএমপ্লয়মেন্ট হচ্ছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যারা রিসেন্টলি জব লসের শিকার হয়েছেন বা আনএমপ্লয়েড হয়েছেন, তাদের জন্য গভর্নমেন্ট থেকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই মুহূর্তে, স্পেশালি স্টিমুলাস প্যাকেজের আওতায় যেটা ফেডারেল গভর্নমেন্ট দিচ্ছে, এবং লোকাল স্টেট গভর্নমেন্ট কি ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে, এবং ট্রেড ইউনিয়ন গুলো কিছু করছে কিনা, এটা যদি একটু আমাদেরকে হাইলাইট করুন। ধন্যবাদ। শিওর। সো প্রথমত গভর্নমেন্ট যেটা করেছে হচ্ছে একটা সার্টেন ইনকামের নিচে 120,000 যারা ডলার কামান তাদের নিচে সবাইকে, যদি আপনি গত বছর ট্যাক্স ফাইল করে থাকেন, গত বছর মানে 2018 এর ট্যাক্স যদি আপনি 2019 এ ফাইল করে থাকেন, প্রথমে সরকার তাদেরকে $1,200 পাঠিয়ে দিয়েছে ডাইরেক্টলি বাড়িতে। এবং দ্বিতীয়ত হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যেটাকে বলে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছেন 6 মাসের জন্য, রাইট? সো টিপিক্যালি ফ্লোরিডাতে যেটা হচ্ছে, ফ্লোরিডাতে তো মিনিমাম ওয়েজ জানেন, ইটস নট $15 an hour। অলরেডি বেশিরভাগ মানুষ যারা আনএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করছেন তারা সপ্তাহে $600 করে পাচ্ছেন, which is more than about $15 an hour। এক নম্বর। দ্বিতীয়ত, আপনি যদি ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করেন, যেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, দুটার জন্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আনএমপ্লয়মেন্ট ব্যুরোতে গিয়ে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ফুড স্ট্যাম্পের জন্য, তাহলে আপনি আপ টু $200 পার ফ্যামিলি আপনি ফুড স্ট্যাম্প পেতে পারেন পার উইক। সো যার জন্য $800 পার মাস আগামী 6 মাসের জন্য যাদের সত্যি প্রয়োজন তাদের জন্য সরকার এটার ব্যবস্থা করেছেন। কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি আপনার যদি চেনা পরিচিত কেউ থাকে যার কম্পিউটার আছে, অথবা কোনোভাবে কম্পিউটার কারো না কারো কম্পিউটার আছে, থ্রুতে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ফ্লোরিডার অনলাইন সিস্টেম বেশ কয়েকবার ক্র্যাশ করেছে বিকজ এত মানুষ অ্যাপ্লাই করেছে, কিন্তু ধৈর্য ধরে থেকে এটা করেই যেতে হবে, এটা কনস্ট্যান্টলি, বিকজ এটা আপনার প্রাপ্য। আপনি যদি চাকরি করে থাকেন এবং চাকরি হারিয়ে থাকেন, হ্যাঁ, আপনি যদি একজন লিগাল ফ্লোরিডা সিটিজেন হন এবং চাকরি, আপনি টিপিক্যালি ইউ পে ফর হোয়াটস নোন অ্যাজ আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, এবং এটা হচ্ছে ওই ইন্স্যুরেন্স থেকে, এন্ড গভর্নমেন্ট ইজ ব্যাকিং দ্যাট আপ। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, রাইট? যদি আপনি বৈধ হন তাহলে এটা করেন। যদি আপনি অবৈধ থাকেন তাহলে ডেফিনেটলি অন্যভাবে আপনাকে নিজেকে সাহায্য নিতে হবে। কিন্তু আর যদি আপনার সন্তান থাকে, ইয়াং চাইল্ড থাকে বাসায়, তাহলে আপনি আরো বেশি পাবেন, কিন্তু আপনাকে ওই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে, যদি আপনি যেরকম ব্রাওয়ার্ড কাউন্টিতে একটা ওয়েবসাইট আছে broward.score.com, এখানে প্রচুর রিসোর্সেস আছে, আপনি গিয়ে দেখবেন। এই যে আমাদের সমাজে, আমেরিকান সোসাইটিতে অনেক আন্ডারগ্রাউন্ড সিস্টেমস আছে, যে আপনি যদি একটা চার্চের অংশ হন বা মসজিদের অংশ হন, সেখান থেকে ব্যবস্থা করা হচ্ছে খাবারের। এই যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ব্যবস্থা করছেন, এরকম প্রচুর ফুড ব্যাংক, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। যেরকম হাইয়ালিয়া শহরে, হাইয়ালিয়া ফ্লোরিডাতে যারা থাকেন, ওরা $1 মিলিয়ন
ওদের সিটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে 1000 মানুষকে প্রতিজনকে 1000 টাকা করে তারা পাঠাচ্ছেন। এরকম বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে আপনি যেখানে থাকেন, হ্যাঁ, সেখানে বিভিন্ন রকমের ছোট ছোট ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে। যদি আপনার কম্পিউটারের ফ্যামিলিয়ারিটি না থাকে, যদি আপনার ফ্যামিলিতে কেউ থাকে বা আপনার পরিচিত কেউ থাকে যে আপনাকে একটু সাহায্য করতে পারবে, এটা বিভিন্নভাবে গুগল সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই ইনফরমেশন গুলি বের করতে হবে। সেটা হচ্ছে মেইন। সো গভর্নমেন্ট বিভিন্নভাবে লোকাল মিউনিসিপাল লেভেলে এবং ফেডারেল লেভেলে সরকার সাহায্য করার চেষ্টা করছে। এটা আপনাকে একটু বের করতে হবে। যেটা আমি সবসময় বলি, আমাদের ভাষায় যেটা বলে, না কাঁদলে মাও দুধ দেয় না, সেরকম আপনি যদি গিয়ে না চান, কেউ আপনাকে সাহায্য করবে না। আর যেহেতু আমাদের সোসাইটাল economic sector is organized in a different way. It's based on this ask and give. হ্যাঁ, এটা এখানে আপনি চুপ করে বসে থাকলে, সংশয় নিয়ে বসে থাকলে সেটাতে লাভ হবে না। আপনাকে কিছু ফর্ম ফিল আউট করতে হবে, কিছু কালি খরচ করতে হবে, স্ট্যাম্প খরচ করতে হবে, ইন্টারনেটে উঠতে হবে, এভরিথিং আপনার নখদর্পণে লিটারালি, এবং আপনাকে সেটা করতে হবে। যদি আপনি না জানেন, প্রশ্ন করেন। এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হটলাইন খুলে দিয়েছেন, বিভিন্ন মানুষ আছে, আপনারা ওটাতে ওই ফোন নাম্বারটাতে ফোন করেন, ফোন করে আমাকে কেন, বিভিন্ন মানুষ আছেন, অনেকেই সাহায্য করবেন। আমি জানি অনেক বাঙালি সাহায্য করবেন, বিকজ আমরা সবাই চাই যে আমাদের কমিউনিটি যাতে সুন্দরভাবে বেঁচে থাকুক। সো মেইন আমি যেটা মানুষকে বলবো যে প্লিজ ডোন্ট গিভ আপ। 1 নম্বর, কোনো মতে হাল ছেড়ে দিবেন না, ডেফিনেটলি চেষ্টা করে যান। বিভিন্ন মানুষ আছে আপনাদেরকে সাহায্য করার, আমি জানি এরকম অনেক বাঙালি আছে যারা কিন্তু আপনাকে গিয়ে ওটা চাইতে হবে। এটাতে কোনো লজ্জার কিছু নাই। এটাতে আমাদের যেটা অনেকে মনে করে চক্ষু লজ্জা, বিভিন্ন লজ্জার কিছু নাই। আমরা সবাই ভাই বোন, আমরা সবাই এক এক জিনিসে আমরা ভালো করি। এখন আপনি যদি একটা গ্যাস স্টেশনে কাজ করতেন এবং গ্যাস স্টেশন বন্ধ হয়ে গিয়ে থাকে অথবা স্টাফ কমে গিয়ে থাকে, এটা আপনার প্রাপ্য, এবং এটা সমাজের আমাদের সবারই দরকার আপনাদেরকে সাহায্য করা। জি, না, খুবই খুবই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বললেন, যে এখানে এটা হচ্ছে যে আস্ক অ্যান্ড গিভ, যে কেউ যদি এখানে ঠিকমতো ফর্মটা ফিল আপ না করে বা যেভাবে এখানে একটা সিস্টেমের আওতায় জিনিসটা করা, সেই সিস্টেমটা ফলো না করে, সেই ক্ষেত্রে এই সাহায্যটা পাওয়া যাবে না। তো আমার আপনার জন্য একটা সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে ওয়েবসাইট গুলোর কথা বললেন, যেমন broward.score.com বা অন্যান্য যে বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে, এগুলো কি কোনো একটা সেন্ট্রালাইজড লোকেশনে আছে? যে ধরেন যিনি খুব কম্পিউটার স্যাভি না, বা যিনি খুব আইটিতে দক্ষ না, বা যাদের বাড়িতে হয়তো কম্পিউটার নাই, হয়তো একটা স্মার্টফোন আছে, এইটা কি খুব সহজে অ্যাক্সেসেবল, নাকি এইটাকে আসলে একটু জানতে হবে যে কোথায় কি আছে? হ্যাঁ, একটু জানতে হবে। আরেকটা আমি আপনাকে ওয়েবসাইটের নাম দিচ্ছি, এটা হচ্ছে FL ক্যাপিটাল F ক্যাপিটাল L covidresponse.org। এটা নতুন খুলেছে ওয়েবসাইটটা, এখনো প্রমোশন শুরু হয়নি, আগামী সপ্তাহ থেকে প্রমোশন শুরু হবে। এটা ফ্লোরিডার কিছু মানুষ, কিছু লয়ার এবং কিছু মানুষ মিলে এটা খুলছেন, এবং এটা প্রথমে ইংরেজিতে বের হচ্ছে, এবং আমি ওনাদেরকেও অনুরোধ করেছি এটা বাংলায় গুগল ট্রান্সলেট করে বাংলায়ও যাতে এটা বের হয়। যারা বাংলা, অনেকে আছেন যে ইংলিশ হয়তো পুরোপুরি করতে পারবেন না, ওটা নেক্সট স্টেজে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এটা বাংলায় ট্রান্সলেট করা হবে। এবং আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে রিকোয়েস্ট করেছি যাতে ওনারা হেল্প করেন বাংলা ট্রান্সলেশনটা। ওরা তো গুগল ট্রান্সলেট দিয়ে দিবে, বাংলা ট্রান্সলেশন যাতে সুন্দর করে হয়, এবং ওনারা রাজি হয়েছেন, ওনারা সাহায্য করবেন এটা হেল্প করতে। বিকজ এখানে আরেকটা জিনিস হেল্পের থাকবে। ধরেন আপনি ভাড়া দিয়ে বাড়িতে থাকেন, আপনার নিজের বাড়ি নেই, ভাড়া দিয়ে থাকেন। এই FL covidresponse.org থেকে আপনি কিভাবে আপনার ভাড়ার যে বাড়ির যে বাড়িওয়ালার সাথে কিভাবে যোগাযোগ করবেন, করে কিভাবে এক্সটেনশন পাওয়া যায়। বিকজ there is a process, there is a legal process, যে আপনি যদি ভাড়া না দেন 3 মাস 30 দিনের মাথায় সে আপনাকে একটা চিঠি দিবে, তারপরে 30 দিনের মাথায় সে আরেকটা চিঠি দিবে। একটা রুলস আছে, আপনি একটা কন্ট্রাক্ট সাইন করেছেন, সেখানে একটা রুল আছে। সো এবং 3 মাসের মাথায় সে আপনাকে নিয়ে যাবে কোর্টে,
জি সো আপনাকে প্রথমত আপনাকে কেউ ঘাড়ে ধরে বের করে দিতে পারবে না, ওই নিয়ম এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে there is a process to follow, কিন্তু এটা আপনি প্রোঅ্যাক্টিভলি এটার একটা স্টেপ নিতে পারেন, যেটা হচ্ছে আপনি যে বাড়িওয়ালা তাকে একটা চিঠি লিখতে পারেন, কিন্তু এটা এগেন লিখিত হতে হবে। জি হাতে লেখেন কম্পিউটারে লেখেন কিছু আসে যায় না, লিখিত আপনাকে একটা চিঠি পাঠাতে হবে। flcovidresponse.org ওরা বলছে যে ওদের একটা ফর্ম থাকবে, আপনি যদি ফিল আউট করে দেন ওরাই আপনার জন্য চিঠিটা লিখে দিবে। আচ্ছা যদি fantastic. আপনি জি ওটা বাংলাটা রেডি হবে আবার 2-3 সপ্তাহ পরে, এই মুহূর্তে ইংলিশে আপনি পাবেন ওই সাহায্যটা। জি জি এবং ওই flcovidresponse.org এ অন্যান্য অনেক সোর্সেস আছে, কোন সিটি কি করছে এই ধরনের সোর্সেসও ওরা কালেক্ট করছে এবং কনস্ট্যান্টলি এটা অ্যাড হচ্ছে। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সাহায্যের জন্য। জি না ফ্যান্টাস্টিক, যেমন এটা তো খুবই কাজে লাগবে, কারণ যদি এটা এখন যদি একটা জায়গাতে কনসলিডেটেড একটা জায়গাতে যদি সব তথ্যগুলো থাকে, তাহলে ওয়ান স্টপ সলিউশন মতো এই ওয়েবসাইটে গেলে আমি তথ্যগুলো পাচ্ছি। এবং যদি পর্যায়ক্রমে এটা যদি বাংলাতে ট্রান্সলেট হয়, যাদের ইংরেজিতে দুর্বলতা আছে বা ভালো বুঝছেন না, বাংলাটা পড়েও উনি বুঝতে পারবেন যে প্রসেসটা কি। ওটা যদি স্টেপ বাই স্টেপ লেখা থাকে, স্টেপ 1 এটা করেন, স্টেপ 2 এটা করেন, স্টেপ 3 এটা করেন, তাহলে এটা অনেক বেশি হেল্প হবে আমাদের কমিউনিটির জন্য। ইটস আ ফ্যান্টাস্টিক। জি আপনি আরো কিছু বলছিলেন। না আর আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি জানি যে আপনি যারা ব্যবসায়িক সাইডে কাজ করছেন, ওইটার জন্য আরেকটা আলাদা ওয়েবসাইট আছে, ওটার নাম হচ্ছে কোভিড ক্যাশ, COVID কোভিড ক্যাশ CASH.com। ওটা হচ্ছে যেখানে হচ্ছে ব্যবসায়, এটা শুধু আমেরিকার জন্য না, এটা সারা পৃথিবীর। বাংলাদেশে যদি আপনি একজন ব্যবসায়ী হন, আপনি জানতে চান বাংলাদেশে কোন সংস্থা থেকে গিয়ে কিভাবে আইদার ধার নেওয়া যায় অথবা টাকা পাওয়া যায়, গ্র্যান্ট পাওয়া যায়, এটা সারা পৃথিবীর যত কোভিড রিলেটেড এইড আসছে এবং কোন এনজিও গুলি কাজ করছে কি করছে সেটা সমস্ত ওটা দিস ইজ আ ভেরি গুড ওয়েবসাইট যারা ব্যবসার খাতিরে কাজ করছেন, ব্যক্তিগত পর্যায়ে না, যাদের আপনার ব্যবসা আছে আপনি ওখানে যান। ওটার নাম হচ্ছে কোভিড ক্যাশ। আচ্ছা আমি যে লিখে নিচ্ছি, আমাদের আজকে সেশন শেষে আমরা এটা পোস্ট করে দিব আমাদের ওয়েবসাইটে, যে দুটো ওয়েবসাইটের নাম বললেন। তো আমি একটু আবার একটু ব্যাকে যাচ্ছি। আপনি জব আনএমপ্লয়মেন্টের পর বলছিলেন রেন্টাল পেমেন্টের কথা। তো রেন্টাল পেমেন্টের একটা ক্যাটাগরি, যাদের রেন্টাল পেমেন্ট নিয়ে অসুবিধা হচ্ছেন এবং ওনাদেরকে একটা চিঠি লিখতে হবে, সেই চিঠি লেখার একটা ধরন আছে, এক ধরনের গ্রামার আছে, একটা ফরম্যাট আছে, সেটা ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সেই ফরম্যাট অনুযায়ী একটা চিঠি লিখলে একটা নেগোসিয়েশন টেবিলে আসা যাবে ল্যান্ডলর্ডের সাথে বা ওনারের সাথে। আমার একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে যে আমাদের মধ্যে অনেকে আছেন যারা বাড়ি কিনেছেন এবং তারা হচ্ছেন রেন্টাল না হয়ে ওনাদের মর্টগেজ পেমেন্ট হচ্ছে। তো মর্টগেজ পেমেন্টের ক্ষেত্রে কি সুবিধা আছে? যেমন যদি জব লস হয় তাহলে মর্টগেজ পেমেন্ট রেগুলার করা মুশকিল, সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি হবে? অ্যাবসলিউটলি। আমেরিকার বেশিরভাগ মানুষই তাদের সবচেয়ে বড় সেভিংস হচ্ছে তাদের বাড়ি, সেটা বাড়ির যে জামানতটা ওটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সেভিংস। এবং এই ক্ষেত্রে খুব বড় একটা কাজ সরকার করেছে, সেটা হচ্ছে আপ টু 12 মান্থস, 12 মাস পর্যন্ত এটা রিপ্রিভ পাওয়া যাবে। সো এটা কিভাবে কাজ করে আমি খুব সিম্পলি বুঝি। আপনি যদি অনলাইন ব্যাংকিং এ কাজ করেন তাহলে আপনি অনলাইন যাবেন প্রথমে। সব ব্যাংকেরই প্রথম স্ক্রিনটা কিন্তু এখন কোভিড-19 রিলেটেড স্ক্রিন হয়ে গেছে, বিকজ ওরা এত প্রশ্ন পাচ্ছে টেলিফোনে বা এত মানুষ আসছে, এবং যেহেতু অনেক ব্যাংক বন্ধ, অনেক ব্যাংক খোলা না, সেহেতু বেশিরভাগ মানুষ অনলাইনই এটার ব্যবস্থা চেষ্টা করছে। আপনি যদি বাড়ি থাকে ডেফিনেটলি কম্পিউটারের থ্রুতেই এই কাজটা করতে পারেন। প্রথমে আপনাকে চাইতে হবে 30 দিনের রিপ্রিভ, যেটাকে বলে 30 দিনের। চাইলে ওরা 30 থেকে 90 দিন, ওরা জিজ্ঞেস করবে আপনি কি 90 দিনের চান নাকি, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি 90 দিনের চান। ওটার জন্য আপনাকে কোনো চাকরি হারিয়েছেন, ব্যবসার ক্ষতি হচ্ছে কিছুই বলতে হবে না, অটোমেটিক এভরি ব্যাংক শুড গিভ ইট টু ইউ অটোমেটিক। এটাকে আপনি বলছেন যে লোনটা রিশিডিউল করে নেওয়া, 3 মাসের ক্লকটা 3 মাস পিছিয়ে দেবে ক্লকটা? অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে জাস্ট এটাকে বলে
ফরবিয়ারেন্স হচ্ছে আচ্ছা জাস্ট থামায় রাখা, বুঝছেন? এটা লোনটা রিস্কেজুয়াল হচ্ছে না এই পর্যায়ে। এই পর্যায়ে আপনাকে জাস্ট বলা হচ্ছে যে আপনি আমার চাকরি হারিয়েছে, আমাকে 90 দিন যাতে পেমেন্ট না করতে হবে। হ্যাঁ, লোনটা কিন্তু জমা হয়েই যাচ্ছে, এবং ব্যাংক যেহেতু ওরা পুঁজিবাদী, ওরা আপনার আমার জিনিস নিয়ে ওরা অত চিন্তিত না, ওরা হচ্ছে লাভ করতে চায়, ঋণ ওরা সুদ চাচ্ছে। ওরা ধরে নিচ্ছে যে আপনি এন্ড অফ দ্য পিরিয়ড আপনি একটা বড় পেমেন্ট করবেন। ধরেন আপনার যদি মাসে 1000 টাকা করে বাড়ি ভাড়া থাকে, মর্গেজ থাকে, আপনি মাসের 3 মাস পরে আপনি 3000 টাকা দেবেন। এটা হচ্ছে দিস ইজ হোয়াটস রিটেন ইন দ্য রুল। কিন্তু সরকার এই ফরবিয়ারেন্স প্ল্যানটা অল দ্য ওয়ে আপ টু 1 ইয়ার, তো 3 মাস পরে আপনাকে আবার আপনার ব্যাংকে ফোন করে বলতে হবে যে না, আমি আরো 3 মাস চাই, কারণ আমি চাকরি পাই নাই খুঁজে, বা আপনার আমার হোয়াট এভার মাই এক্সটেনুয়েটিং সার্কামস্ট্যান্সেস আর, মানে বিপদ যা হয়েছে। এমনও হতে পারে যে হ্যাঁ আপনি চাকরি ছিল কিন্তু আপনার ফ্যামিলিতে কেউ হেলথ কেয়ার এফেক্টেড হয়েছে এবং আপনার প্রচুর মেডিকেল খরচ হচ্ছে, আপনি দিতে পারছেন না। হোয়াট এভার দ্য রিজনস আর, ব্যাংকস আর রিকোয়ার্ড টু গিভ ইউ 6 months ফরবিয়ারেন্স। এবং আপনি যদি জিজ্ঞাসা করেন, এবং কোনো খাতিরে সেকেন্ড লেভেলটা জন্য আপনাকে হয়তো প্রুফ দেখাতে হতে পারে। প্রুফটা হচ্ছে গত বছর আমার W2 ছিল এত, আমার এই বছর W2 হচ্ছে এত, যেটা হচ্ছে ট্যাক্সের পেপারওয়ার্ক দেখায়। কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানি ওরা কোনো প্রুফ কারো কাছ থেকে চায়নি, এবং আমি এতদূরও জানি কিছু মানুষ কিছু ফ্রড হচ্ছে এখানে, কিন্তু গভর্নমেন্ট ইজ ওভারলুকিং দ্যাট। বলছে যে মানুষ যখন চায়, বেশিরভাগ মানুষই, গভর্নমেন্টের বেসিক প্রেমিস হচ্ছে বেশিরভাগ মানুষ সৎ এবং তারা সৎভাবে কাজ করবে, এবং তারা এই জন্য দে আর এক্সটেন্ডিং দিস ফরবিয়ারেন্স প্ল্যান। এখন আপনি যেটা বললেন যে অ্যাটাচমেন্ট অর লোড অ্যাডজাস্টমেন্ট, ওটা হবে পরে। আপনি যখন আপনার ফরবিয়ারেন্স প্ল্যানটা যখন শেষ হবে তার 1 মাস আগে আপনি ব্যাংককে ফোন করলে, বা ব্যাংকে আপনাকে ফোন করবে, বলবে যে কি তুমি নেগোশিয়েট করতে চাও। Do you want a complete loan renegotiation? Do you want to extend it? There are multiple paths. ওটা করার আগে আপনি একটু টেকনিক্যাল ভাবে চিন্তা করে নিতে হবে, কারণ বিভিন্ন ধরনের মেথোডলজি আসছে। এখন আপনাকে মনে রাখতে হবে bonds are down below negative payment, right? If you take inflation into account, bonds, so এখন interest rate has gone down. আপনি যদি একটা বাসা 5 বছর আগে কিনে থাকেন 5% ইন্টারেস্ট রেটে, it may be better for you to renegotiate a loan. Renegotiate it may be a different option, right? On the other hand, very simply what banks will offer you typically is a renegotiation যেখানে আপনার এই পেমেন্ট গুলো এই 3 মাসে না করে it will just add on to the end of your payment. So there are multiple methodologies. Main thing is আপনি একটু চিন্তা করে নেবেন এই ব্যাপারটা, বিকজ ওই সময় যদি আপনি আপনার যদি 5% মর্গেজ থেকে থাকে, আপনি যদি রিনেগোশিয়েট করে ওটাকে আপনার 5 বছর দিয়ে থাকেন, আপনি যদি আরো 30 বছর করতে পারেন at 2% ইন্টারেস্ট রেট, why shouldn't you, right? So ওইটা হচ্ছে আপনার ব্যক্তিগত কি অবস্থা সেটা দেখে ওটা একটু চিন্তা করে নিতে হবে আর কি। একটু কাগজে কলমে একটু ম্যাথটা করে নিলে আপনি বুঝতে পারবেন যে পেমেন্টটা কোথায় কম হবে বেশি। জি, থ্যাংক ইউ। এটা ভালো হলো, কারণ আমি নিজেও ক্লিয়ার ছিলাম না যে এই যে এখন যে একটা হলিডে দিচ্ছে, রিপেমেন্ট হলিডেজ, এই হলিডেজটা কি আসলে রিশিডিউল করছে নাকি ফরবিয়ারেন্স, এটা আমিও ক্লিয়ার ছিলাম না। ইট ওয়াজ নট ভেরি ক্লিয়ার ফ্রম দ্য স্টেটমেন্ট। এখন আমি ক্লিয়ার হলাম যে এটা ফরবিয়ারেন্স রাইট নাও। এবং আপনি যদি কিছু না করেন এবং ব্যাংকের সাথে যদি কথা না বলেন, it will automatically become a balloon payment. বুঝতে পারছেন? That's how everything is scheduled right now, is it's a balloon payment, মানে 3 মাস পরে আপনাকে ওই 3000 টাকা দিতে হবে, যেটা মাসিক 1000 টাকা যদি ইয়ে হয়ে থাকে। সেটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, অনলাইন যেতে হবে, ওদের চ্যাট রুমে যেতে হবে, এইভাবে ওদের সাথে একটু যোগাযোগ করতে। আপনি যদি সাহায্য লাগে, এগেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে ফোন করলে ওনারা আমার মনে হয় সাহায্য করতে পারবেন। যদি কোনো কিছুর প্রয়োজন হয়, ওনারা আমার মনে হয় সাহায্য করতে। থ্যাংক ইউ। এটা খুবই ইনসাইটফুল ছিল। তো আমি এখন একটু এই মর্গেজ পেমেন্ট থেকে একটু স্টক মার্কেটের দিকে আসছি। আমাদের অনেকে আছেন সিনিয়র সিটিজেন, বা অনেকে আছেন যে অ্যাবাউট টু রিটায়ার, এবং অনেকের একটা বড় একটা হেফটি অ্যামাউন্ট স্টক মার্কেটে, মানে এখানে যেভাবে সিস্টেমে কাজ করে, রিটায়ারমেন্ট অ্যামাউন্ট স্টক মার্কেটে ইনভেস্ট হয়ে থাকে, একটা বড় ধরনের
আমাদের সেভিংস এর একটা অংশ স্টক মার্কেটে থাকে এবং স্টক মার্কেট হ্যাজ গট আ হিট। আই মিন যদিও কালকে 400 পয়েন্টস বেড়েছে, কিন্তু মানে যদি আমি দেখি যে কোথায় ছিল এবং কোথায় এখন এসছে, তো দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স। স্পেশালি যারা অ্যাবাউট টু রিটায়ার বা আগামী 2-3 বছরের মধ্যে রিটায়ার করার কথা বা প্ল্যান করছিলেন, তারা এক ধরনের ঝুঁকিতে পড়ে গেছেন এখন। খুব একটা টার্মোয়াল সিচুয়েশন। এদের জন্য আপনার কি অ্যাডভাইস, যে এখন স্টক মার্কেটের যে প্যাটার্ন, এই প্যাটার্নে কি তাদেরকে একটু কনজারভেটিভ ওয়েতে থিঙ্ক করতে হবে, নাকি ইট শুড বি বিজনেস অ্যাজ ইউজুয়াল, দ্য মার্কেট উইল বাউন্স ব্যাক? এখানে আপনার একটা কুইক হান্ট কি হতে পারে, স্পেশালি ফর দোজ, আই মিন তাদের লম্বা আছে 30 বছর, দ্যাটস ইট উইল, হ্যাঁ, ইটস আ ডিফারেন্ট। So again, এটার ব্যাপারে উপদেশ দেওয়া খুব ডেঞ্জারাস এক নম্বর, because there are lots of rules of not giving advice, because I mean, I'm not a financial advisor, I'm not certified to give advice. All I can tell you is what I know, and আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে আমরা কেউই কিছু জানি না কি হচ্ছে, right? এই মুহূর্তে কেন স্টক মার্কেট ডাউন না বা কেন বেড়ে যাচ্ছে, এটার কারণটা হচ্ছে খুব সিম্পল, লিকুইডিটি যেটাকে বলে। দ্য ফেডারেল রিজার্ভ, যে আমাদের যে মেইন ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে যেরকম বাংলাদেশ ব্যাংক, আমাদের হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। Federal Reserve has injected unprecedented levels of $3 trillion worth of liquidity in the market. এবং ওরা বলছে যে খারাপ লোনও ওরা কিনে নিবে, জাঙ্ক লোন যেটাকে বলে, জাঙ্ক বন্ড ওরা ব্যাক করছে। এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, কিন্তু যেটা ফেডারেল রিজার্ভ করতে পারছে পৃথিবীর আর কোনো দেশ কোথাও করতে পারবে না। আমেরিকা এটা করতে পারে because we are the dollar backing. We are the only ones who can print dollar without gold or dollar reserve. এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেম এভাবে সেট আপ। ফেডারেল রিজার্ভ যা করছে, এবং আমার বিশ্বাস, it doesn't matter which government is in power, Federal Reserve will continue to do this until the economy shows যেটাকে বলে গ্রিন শুটস। সেজন্য আমার মনে হয় এই লিকুইডিটি is what's keeping the stock market alive. আপনি গত সপ্তাহে আমি একটা স্টকের কথা বলি, বোয়িং, আপনারা সবাই জানেন, বিরাট বড় এয়ারলাইন, কিন্তু বিরাট ক্ষতি হচ্ছে ওদের বিকজ এয়ার ট্রাফিক হ্যাজ কাম টু আ স্ট্যান্ড স্টিল। একটা খুব সিম্পল ইয়ে হচ্ছে বোয়িং ডেট মার্কেট, যেটাকে মানে ওরা ঋণ নেওয়ার জন্য মার্কেটে গেছে। প্রথমে কথা উঠেছিল যে কেউ কিনবে না ওদের ঋণ, প্রাইভেট মানি উইল নট কাম ইন বিকজ বোয়িং উই ডোন্ট নো কবে থেকে আবার মানুষ ফ্লাই করবে ইত্যাদি ইত্যাদি। দেখা গেল বোয়িং কোনো সরকারি টাকা ছাড়াই $25 বিলিয়ন প্রাইভেট লোন ওরা উঠাতে পারে। কেন? বিকজ সাইড লাইনে অনেক টাকা, বা আমেরিকার স্টক মার্কেটে যত না টাকা, প্রাইভেট মার্কেটে তার 3 গুণ টাকা। বুঝতে পেরেছেন? প্রাইভেট মার্কেট মানে কি? প্রাইভেট ইকুইটি, প্রাইভেট ফান্ডস, ফ্যামিলি ফান্ডস, এত টাকা সাইড লাইনে বসে আছে, এবং ওই টাকাগুলো কোনো ইন্টারেস্ট কামাই করছে না, বিকজ when the bond rate is 0 or below 0, গভর্নমেন্টের বন্ড রেট কালকে ছিল 0.6%, ইনফ্লেশন অ্যাডজাস্টেড দ্যাট ইজ -0.5। সো যেখানে আপনার যদি কোটি কোটি টাকা থাকে এবং গভর্নমেন্ট যদি ওটাতে বন্ডে টাকা না দেয়, আপনার কোনো উপায় নাই। সো মানুষ দে আর কামিং ইনটু দ্য স্টক মার্কেট, এবং কিছু কিছু স্টক কিন্তু রেকর্ড হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি দেখেন নেটফ্লিক্স অথবা অ্যামাজন অথবা গুগল, these stocks are doing exceptionally well. Retail may not, especially Netflix এর যে জাম্প, রিমার্কেবল জাম্প Netflix এ। সো কথা হচ্ছে সেটা, অপরচুনিটি আছে, প্রত্যেক ক্রাইসিসে একটা অপরচুনিটি হয়। আপনি যদি আগামী 2-3 বছরের মধ্যে রিটায়ার করেন এবং আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্টেড হয়ে থাকেন, দ্যাট ইজ আ রং স্ট্র্যাটেজি অ্যাজ ইজ। বুঝতে পেরেছেন? যত বয়স বাড়ে আমাদের, আমরা বলি যে হাইওয়েতে উঠলে আপনি যখন ইয়াং থাকেন আপনি হাই স্পিড লেনে থাকবেন, যখন আপনার আস্তে আস্তে বয়স হয় আপনি লেন বদলায় এক্সিট লেনে চলে আসবেন, যে যত তাড়াতাড়ি এক্সিট নেওয়া যায়। এবং এক্সিট লেন হচ্ছে বন্ড, মিউনিসিপাল বন্ডস, এই ধরনের জিনিসে, বা ক্যাশ, এই ধরনের জিনিস হোল্ড করে রাখা। কারণ স্টক মার্কেট ইজ ভেরি রিস্কি। আপনার যদি টাকা সব স্টক মার্কেটে থেকে থাকে, দ্যাটস আ ভেরি রিস্কি প্লেস টু বি। ইটস হাই রিস্ক। It's not junk bond, but it's still risky.
স্টক মার্কেটে টাকা ইজ নট লিকুইড এন্ড স্টক মার্কেট উঠানামা করে। আপনি যদি রিটায়ারমেন্টের কাছাকাছি থেকে থাকেন, আপনার ডেফিনেটলি ইউ শুড টেক সাম অ্যাডভাইস ফ্রম এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, বিকজ এটা ব্যক্তিগত আপনার রিস্ক প্রোফাইলের উপর ডিপেন্ড করে। আপনি যদি বলেন না থাক, আমি whatever happens happens, I'm going to stay in the stock market, that's your preference, right? On the other hand, আপনি যদি বলেন না আমি একটু রিস্ক ফ্রি এনভায়রনমেন্টে থাকতে চাই, আপনাকে ওই ধরনের রিস্ক ফ্রি এনভায়রনমেন্টও আছে। কিন্তু মেইন হচ্ছে যে যদি আপনি if you have time, I would write it out, because যেটা আগে বললাম, government will back this. There is no other way for any government not to back this in the United States, because as you know, we have the printing press, so why be afraid of liquidity? Right? Liquidity একটা main কারণ যেটাকে বলি আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, right? Too much liquidity can cause inflation. There is absolutely no chance in the next 6 to 12 months of major inflation, because consumerism has gone down so much. So very little risk of inflation, high liquidity keeps the stock market afloat. And stock market, I think, এখন হচ্ছে কি, এরপরে যখনই ককটেলের খবর বের হবে তখন আবার উঠবে, আবার একটু নামবে, আবার যখন ভ্যাকসিনের খবর বের হবে তখন আবার ভালো করে উঠবে। সো মেইন হচ্ছে যে আমাদের ইকোনমির more than 1/3 is very consumer oriented, মানে যেটাকে বলে যে মানে consumer, it's restaurants, tourism, এগুলি জিনিস একটু এফেক্টেড থাকবে for the next 6 to 12 months. তারপরে আস্তে আস্তে এগুলো জিনিস খুলে যাবে। আপনার মনে আছে, আপনি জানি না 9/11 এর পরে আমেরিকায় ছিলেন কিনা, 9/11 এর পরে ঠিক এরকম 2 বছর লেগেছে। 9/11 যখন হয়, আমরা কেউ ট্রাভেল করতাম না, কেউ প্লেনে উঠতাম না, আমরা বলতে ভয় চেটে প্লেনে উঠবো না, কোন প্লেন কি হয়। দেখেন এখন people are traveling 10x of that. Exactly. তাই না? তো ভয় একটা জিনিস এবং ভীতি এবং ব্যথা একটা জিনিস আমরা programmed to forget very quickly. যখন জিনিসপত্র খুলে যাবে আমরা we will go back to more normalcy, কিন্তু ওই হচ্ছে যে ওষুধ বের হতে হবে, ভ্যাকসিন বের হতে হবে, সেটা একটু সময় লাগবে। থ্যাংক ইউ। তো আমাদের আরেকটা বড় সেগমেন্ট যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই ছোটখাটো গ্রোসারি স্টোর বা রেস্টুরেন্ট ব্যবসাতে জড়িত, অনেকে গ্যাস স্টেশন আছে, এ ধরনের ছোটখাটো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অনেকেই জড়িত এবং তাদের অনেক টাকা ইনভেস্ট হয়ে আছে বা তারা লোন নিয়েছেন। তো এখন যেহেতু যেটা আপনি বললেন যে সার্ভিস সেক্টর একটা হিট হয়েছে, যে সার্ভিস সেক্টরে এখন মানুষ আগের মতো বাইরে থেকে বাজার করছেন না বা সেরকম কেনাকাটা করছেন, রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন না, অথবা যেমন আমি আমার গাড়ি রিফুয়েল করি নেই লাস্ট 1 মান্থ, দরকার পড়ছে না। তো তাহলে গ্যাস স্টেশনের যিনি ছোটখাটো ব্যবসা করেন, গ্যাস স্টেশনের মালিক, ওনার সে পরিমাণ গ্যাস বিক্রি হচ্ছে না। তো এনারাও এক ধরনের ইকোনমিক শকের মধ্যে আছেন। এনাদের জন্য গভর্নমেন্টের, ফেডারেল গভর্নমেন্টের বা স্থানীয় ভাবে আপনি যেটা বলছিলেন যে কোভিড ক্যাশের কথা বলছিলেন, ওনাদের জন্য স্পেসিফিকলি কি আছে এবং যে ওনাদের জন্য কি করণীয় এবং স্পেসিফিকলি কি আছে বোথ সেক্টরে? ধন্যবাদ। হ্যাঁ, সো পিপিপি নামে একটা প্রোগ্রাম, পার্ট অফ দ্য কেয়ারস অ্যাক্ট, যেটা সরকার পাশ করেছে এবং এটা 2 ধাপে এটার পার হয়েছে এবং এই পর্যন্ত $530 billion has been allocated towards PPP. PPP টা হচ্ছে এটা আপনার ব্যবসার সাইজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি এটা অ্যাপ্লাই করেন, এটা অ্যাপ্লাই করতে হবে ব্যাংকের থ্রুতে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ছোট ব্যাংক, বড় ব্যাংক, আপনি যার সাথে ব্যাংকিং করেন, আপনি যদি গ্যাস স্টেশন চালান বা প্রসেসর, আপনি নিশ্চয়ই কারোর সাথে ব্যাংক করছেন, আপনার ম্যাট্রেসে টাকা রাখছেন না। সো ব্যাংকিং যদি করেন, আপনার ব্যাংকের সাথে গিয়ে কথা বলতে হবে এবং ব্যাংকের ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। মনে রাখতে হবে যে প্রথম যে $350 বিলিয়ন গভর্নমেন্ট দিয়েছিল, প্রথম 13 দিনে সেটা শেষ হয়ে গেছে। তারপরে সরকার আরো $175 বিলিয়ন এটাতে ভরেছে। সো পিপিপির রুলস আছে, কিছু রুলস হচ্ছে, যদি আপনাকে গভর্নমেন্ট থেকে $50,000 দেয়, এটাকে ওরা বলে লোন বলে, লোন হিসাবে দিচ্ছে। লোনের 75% অফ দ্যাট, 75% আপনাকে বেতনের, আপনার এমপ্লয়ীদের ওয়েজের হিসাবে দিতে হবে এবং বাকি 25% আপনি ভাড়া, ইউটিলিটিস ইত্যাদি ইত্যাদিতে খরচ করতে পারবেন। এবং কখনোই ওরা আপনার গত বছরের যে ট্যাক্স পেপারওয়ার্ক দেখে গত বছর আপনি ওয়েজেস কিভাবে খরচ করেছেন, ওরা চাচ্ছে মেইন হচ্ছে আপনি আপনার কর্মচারীদেরকে বেতন দেন।
এবং আপনার লাইটটা জ্বালা রাখেন, আপনার ভাড়াটা দিতে পারেন। Those are the only 3 things. এটা দিয়ে আপনি ইন্স্যুরেন্স কিনতে পারবেন না, সাপ্লাইজ কিনতে পারবেন না, এবং আপনাকে খুঁটি খুঁটি হিসাব রাখতে হবে। এবং যদি আপনি হিসাব রাখেন, এই লোনটা ডিপেন্ড করে আপনার ব্যবসার উপর। যদি ছোট ব্যবসা হয়, মোস্ট লাইকলি এই লোনটাকে ওরা ফরগিভ করে দেবে। লোন ফরগিভনেস একটা প্রোগ্রাম আছে। এটা আমি গ্যারান্টি করে বলছি না, বিকজ ইট ডিপেন্ডস অন ইয়োর বিহেভিয়ার, হাউ ইউ ফলো দ্য রুলস। আপনি জানেন আমেরিকা সবকিছু রুল মাফিক চলে। যদি আপনি রুল মাফিক ফলো করেন এবং হিসাব রাখেন যে হ্যাঁ আমি আমার মানুষদেরকে বেতন দিচ্ছি, হয়তো ফুল বেতন দিতে পারবেন না, পার্শাল বেতনও দিচ্ছেন, এবং আপনি 25% ইউটিলিটিজ এন্ড রেন্টে খরচ করছেন, 75% আপনি বেতনে দিচ্ছেন। আমি জানি বহু কোম্পানি, ছোট ছোট কোম্পানি, ছোট ছোট এটাতে জন্য একটা এলএলসি থাকতে হয় আর কি, ওই যে ইনকর্পোরেটেড থাকতে হবে, এবং আপনাকে ওই এলএলসির ওই এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে আপনার ব্যাংকের সাথে কথা বলতে হবে। মোস্ট লাইকলি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার স্মল বিজনেস ব্যাংক ম্যানেজার আছে, তার সাথে কথা বলে সে আরো সাহায্য করতে পারবে। আর তা না হলে আপনি ব্যাংকের থ্রুতে, কিন্তু এটা টাকা এখনো আছে এবং প্রয়োজন হলে গভর্নমেন্ট আরো টাকা দেবে। গভর্নমেন্টই বলেছে যে এটা, ওরা জানে যে ছোট ব্যবসায়ীরাই হচ্ছে আমেরিকার ব্যাকবোন এবং মেরুদণ্ড, সুতরাং ওরা ছোট ব্যবসাদেরকে চাঙ্গা রাখার জন্য প্রচুর ব্যবস্থা করছে। তো এইটার যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই প্রসেসটা আপনি বলছেন যে যারা বিজনেস ওনার তারা যে ব্যাংকের সাথে ব্যাংকিং করে থাকেন তাদের থ্রু দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ঢাকা ইউনিভার্সিটির হটলাইন বা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তেমন একটা ভূমিকা নেই। এটা যেহেতু ডিরেক্টলি ওই ব্যাংকের সাথে মিলে অ্যাপ্লিকেশনটা করতে হবে, কিছু ডকুমেন্ট শো করতে হবে। তো এইটার কি প্রসেসটা খুব জটিল, নাকি প্রসেসটা এমন কঠিন কিছু না? এটা যে কেউ যদি ব্যাংকিং করে থাকেন তাহলে ওনারা পারবেন এটা করতে। আপনি যদি একটা ব্যবসা চালান, আপনি তো অনেক পেপার ওয়ার্ক অলরেডি করেছেন, সো আমার মনে হয় না এটা আপনার জন্য খুব একটা দুঃসাধ্য কিছু হবে। আমেরিকায় থাকা সবকিছু একটু পেপার ওয়ার্ক করতে হয়, সেটা হাসপাতালে যান, ডাক্তারের কাছে যান, যেখানে, সো পেপার ওয়ার্ক ছাড়া কিছুই হবে না। একটু করতে হবে, একটু বেগ পেতে হবে, কিন্তু যদি আপনি লেগে থাকেন আপনি ওই সাহায্যটা পাবেন। এবং আমার মনে হয় ছোট ব্যবসায়ীদের জন্য এটা একটা বিরাট সাহায্যজনক ব্যাপার হবে। এটা সব, আপনার রেস্টুরেন্ট থাকুক, ক্যাফে থাকুক, ছোট্ট কন্ট্রাক্টিং ব্যবসা থাকুক, অথবা এমনও আছে যারা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, যারা ফ্রিল্যান্স কাজ করেন, তারাও এটা সাহায্য পেতে পারেন, কিন্তু আপনার ব্যাংকের থ্রুতে করতে হবে। তো আমাদের ধরেন 7-8 মিনিট সময় আছে, আমি আর দুটো বিষয়ে আলোচনা করে কুইকলি র্যাপ করতে চাই। একটা হচ্ছে যে ধরেন এখন তো আনএমপ্লয়মেন্ট হচ্ছে, জব লস হচ্ছে, তারপরে হয়তো অনেককে একদম ফ্রেশ স্টার্ট করতে হবে, একদম দে হ্যাভ টু গো ব্যাক টু দ্য জব মার্কেট এগেন এন্ড দেন স্টার্ট অ্যাপ্লাইং। তো ফ্রেশ স্টার্ট করার ক্ষেত্রে বা জব মার্কেটে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি জানি যে আপনি ক্যারিয়ার কোচিং করে থাকেন, আপনি অনেককে ক্যারিয়ারের ব্যাপারে অনেক অ্যাডভাইস করেন। তো খুব ছোট করে যদি একটু বলেন যে জব সার্চ করার জন্য কি কি বিষয় ইম্পর্টেন্ট বা কোন কোন বিষয়টা খেয়াল রাখতে হবে যখন ওনারা আবার জব মার্কেটে যাবেন। ধন্যবাদ। সো আপনি যদি পেশাজীবী হন বা কোন, আপনি যদি ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার বা হেলথ কেয়ার সেক্টরে কাজ করেন, যে কোনো পেশাজীবী মানুষের জন্য প্রথমত আপনার একটা রেজুমে থাকতে হবে, একটা বায়ো থাকতে হবে। আপনার যদি সাহায্য লাগে এটাতে, এগেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে যোগাযোগ করলে আমরা এটাতে আপনাকে রেজুমে রাইটিং এ সাহায্য করতে পারবো। আমরা আপনার রেজুমে লিখে দিব না, কিন্তু আপনি যদি লিখে নিয়ে আসেন যে এটা কি একটা ভালো রেজুমে কিনা, খারাপ রেজুমে কিনা, আই এম সার্টেন যে আমাদের মানুষ আছে এবং আমরা সাহায্য করতে পারবো আপনাকে রেজুমে লেখার জন্য। রেজুমেটাকে ফ্রেশ রাখতে হবে, লোকাল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল ইত্যাদি ইত্যাদি দিয়ে ফ্রেশ রাখতে হবে যদি আপনি পেশাজীবী হন। রেজুমে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল। আপনি জানেন লিঙ্কডইন কি? লিঙ্কডইন হচ্ছে ব্যবসার জন্য, চাকরিজীবীদের জন্য খুব বড় একটা নেটওয়ার্ক। এখানে ফ্রেশ একটা ছবি দিয়ে আপনার লিঙ্কডইন প্রোফাইল এন্ড রেজুমে যাতে কানেক্টেড থাকে, সুন্দর করে এটা ক্লিন আপ করতে হবে। এক নম্বর, এটা হচ্ছে প্রফেশনালদের জন্য। তৃতীয়ত হচ্ছে যে পার্সোনাল নেটওয়ার্ক। বেশিরভাগ মানুষই চাকরি পায় আরেকজন পরিচিত মানুষের থেকে, কারণ আজকালকার মার্কেটটা এমন, এরকম লাখ লাখ চাকরি আছে অনলাইন,
আপনাকে গিয়ে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। indeed.com বিভিন্ন রকমের চাকরির, আপনি যদি মেডিকেল সাইডে কাজ করেন মেডিকেল ওয়েবসাইটস আছে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাইডে কাজ করেন ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইটস আছে, আপনি যদি প্রোগ্রামার হিসেবে কাজ করেন প্রোগ্রামিং ওয়েবসাইটস আছে, রিটেলে কাজ করলে রিটেল, বিভিন্ন রকমের ওয়েবসাইটসে গিয়ে আপনাকে প্রচুর চাকরির অ্যাপ্লাই করতে হবে। কিন্তু করার আগে প্রথমত আপনার রেজুমেটাকে আপডেট করে নেবেন, সুন্দর করে একটা ছবি দিবেন, এবং আপনার লিঙ্কডইনটা যাতে ফ্রেশ থাকে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এবং যদি আপনার অনেকদিন যদি ইন্টারভিউ না করে থাকেন, ইন্টারভিউ স্কিলস যদি একটু রিফ্রেশ করতে চান, আপনি আবার ঢাকা ইউনিভার্সিটি হটলাইনে ফোন করলে আমরা সাহায্য করতে পারবো আপনাকে ইন্টারভিউ স্কিলস প্র্যাকটিস করার জন্য। এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। কিছু না, আজকালকার বেশিরভাগ ইন্টারভিউ এই কোভিড-19 এর পরে হয় ভিডিওতে। এই যে আমি আপনার সাথে কথা বলছি এরকম ভাবে ইন্টারভিউ হচ্ছে, আমি মানুষ হায়ার করছি এইভাবে, এবং সুতরাং এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সাহায্য করা যাবে কিছু না, এই সবই প্র্যাকটিস, একটুখানি প্র্যাকটিস করলে এটা ভালো হয়ে যাবে। এবং এই তিনটা জিনিস যদি করেন, যদি আপনি আপনার লিঙ্কডইনটা ফ্রেশন আপ করেন, রেজুমেটা একটু ফ্রেশন আপ করেন, একটু ইন্টারভিউ স্কিলস প্র্যাকটিস করেন, এবং আপনি যাদেরকে চেনেন আপনার নেটওয়ার্কে যারা আছে, যে সে মেডিকেল ওয়ার্কারই হোক ইঞ্জিনিয়ার হোক, সবাইকে আপনি জানাবেন যে আমি চাকরি খুঁজছি। দেখবেন খুব ইন্টারেস্টিংলি মানুষ সবাই আপনাকে সাহায্য করবে। এখন একটা এমন একটা সময় সবাই সবাইকে সাহায্য করছে, সবাই বলবে যে হ্যাঁ আমি ওইখানে চাকরির কথা শুনছি, এখানে আপনি অ্যাপ্লাই করেন। এভাবেই কিন্তু হয়, এভাবেই কিন্তু মানুষ পায়। আমি আমার অনেক চাকরি এভাবে পেয়েছি যে একজন কেউ আমাকে এসে বলছে যে তুমি এই মানুষের সাথে কথা বলো, এবং ওইভাবে একটা টেলিফোন উঠায় কথা বললাম যে হ্যাঁ আমি এরকম চাকরি খুঁজছি, আপনি যদি কাউকে চেনেন জানেন, দেখা যাবে সেই চাকরি খুঁজছে, এরকম এভাবেই হয়ে যায়। সুতরাং মানে আমাদের যে সংশয়, যেটা ভয় সংশয়, ওটা কাটায় যদি আপনি নিজেকে একটু প্রমোট করেন, চাকরি পাবেন। বিকজ এই চাকরিগুলি আবার খুলে আসবে, প্রফেশনাল লাইনে চাকরিগুলি খুলে আসবে। আপনি যদি রিটেলে কাজ করেন, এই ধরনের চাকরি আসতে একটু সময় লাগবে, ফুড সার্ভিস বা রিটেলে কাজ করলে একটু সময় লাগবে, ওটা একটু ধৈর্য ধরে থাকতে হবে। এবং মানে দেখছেন যে অ্যামাজন কিন্তু এই গত মাসে 1 লাখ মানুষ হায়ার করছে, প্রচুর শিফট, প্রচুর মানুষ হায়ার করছে। যারা পেশাজীবী নন, যারা ছোটখাটো কাজ করেন, তাদের জন্য অনেক কাজ শুরু হচ্ছে, কিন্তু আপনাকে একটু খুঁজে দেখতে হবে যে কোথায়, হয়তো আপনি যে দোকানে কাজ করতেন সেই দোকান খোলা না, কিন্তু অন্য দোকান খুলে যাচ্ছে এবং তারা অনেক ভালোই ব্যবসা করছে। পাবলিক যেরকম অনেক মানুষ হায়ার করছে, বিকজ পাবলিক্স এর মানুষের দরকার। সেজন্য ওইভাবে আপনাকে মানে প্রস্তুতি নিতে হবে যে হয়তো আমি যেখানে কাজ করতাম সেই সেক্টরে কাজ করতে পারবো না। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন, যে এখন কিন্তু সরকার আগামী 12 মাসে প্রচুর ট্রেনিং ফান্ড দিবে, রিট্রেনিং, যেটা কর্পোরেট রিট্রেনিং ফান্ডস প্রচুর আসবে। কমিউনিটি কলেজগুলির সাথে যোগাযোগ করুন। আপনি যদি ব্রাওয়ার্ডে থাকে ব্রাওয়ার্ড কমিউনিটি কলেজে যান, পাম বিচে থাকলে পাম বিচ কমিউনিটি কলেজে যান, মায়ামি থাকলে মায়ামি ডেড কলেজে যান। কমিউনিটি কলেজগুলোতে প্রচুর কাজ হচ্ছে, ওরা সাহায্য করছে, ফ্রি এডুকেশন দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে। আপনি দিস মে বি, আপনার যদি একটু সামর্থ্য থাকে, দিস মে বি আ গুড টাইম টু ডু আ ক্যারিয়ার পিভট, যেটাকে বলি ক্যারিয়ার চেঞ্জ। যে রিটেলে কাজ করতাম, ভাই রিটেল তো কবে আসবে জানি না, ঠিক আছে আমি যাই, গিয়ে দেখি এক্স-রে টেকনিশিয়ান হতে পারি কিনা, যাই দেখি আমি মেডিকেল সাইডে কোনো কাজ করতে পারি না। বিভিন্ন রকমের the beauty of America is you can reinvent yourself every morning and you can be whatever you choose to be. এখানে আপনার ওই বাপ দাদা কি করে আসছে সেটা দিয়ে কিছু খুব একটা আসে যায় না। You can start, এবং রিট্রেনিং এর জন্য প্রচুর টাকা খরচ হবে আগামী 12 থেকে 18 মাস, রিট্রেনিং এ প্রচুর কাজ হবে। না, আমি আপনাকে এই পয়েন্টটা আসলে হিট করতে চাচ্ছিলাম যে যখন আমি জব লস নিয়ে মানে বাড়িতে বসে আছি এবং আমি গভর্নমেন্ট থেকে কিছু সাহায্য সহযোগিতা পাচ্ছি, যেটা দিয়ে আমার হয়তো ডে টু ডে লিভিং চলে যাবে, ইট মাইট বি দ্য রাইট টাইম টু এনহ্যান্স মাই স্কিল। কারণ আমি 2-3-4 মাস 5 মাস বসে আছি, তাহলে আমি অনলাইনে অনেক কোর্স করতে পারি, অনেক সার্টিফিকেশন করতে পারি। তারপরে আপনি যেটা বলেন যে কমিউনিটি কলেজগুলোতে ফান্ডিং দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, তো স্কিল যদি এনহ্যান্স করা যায় তাহলে তো জব মার্কেটের প্রসপেক্টটা ভালো হয়ে আসে। আপনি যদি কষ্ট করতে রাজি থাকেন এবং আপনার যদি একটা কম্পিউটার থাকে, আপনি এই 1 বছরে যদি আপনি মর্গেজ পেমেন্ট না করতে হয় এবং সরকার থেকে কিছু কিছু সাহায্য পান, এবং অথবা আপনার যদি একজন স্পাউস যদি কাজ করে আরেকজন, দিস ইজ আ ভেরি গুড টাইম। আপনি 1 বছরের মধ্যে একটা এমবিএ করে ফেলতে পারবেন, দেয়ার ইজ ইনাফ আউট দেয়ার, অথবা এমবিএ প্রোগ্রামের প্রিপারেশন নিয়ে ঢুকে যেতে পারবেন। এরকম এখন ব্যবস্থা আছে। আর বিশেষত ডিস্টেন্স লার্নিং এখন এত আগিয়ে যাচ্ছে
বিভিন্ন রকমের ডিস্টেন্স লার্নিং, যে অনেক কিছু আজকাল অনলাইন করা যায়, প্রচুর ফ্রি ক্লাস দিচ্ছে সব বড় বড় ইউনিভার্সিটি, আপনি ডিউক ইউনিভার্সিটি বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, ভালো ভালো ইউনিভার্সিটি সব অনেক ক্লাস, ভিডিও করা ক্লাস ওরা ফ্রি অনলাইন দিয়ে দিচ্ছে। এই সাহায্যটা নিতে ভুলবেন না। স্পেশালি ইভেন আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমাদের ইউনিভার্সিটির যাবতীয় কোর্স এখন অনলাইন হয়ে গেছে, তার মানে আপনাকে ফিজিক্যালি আসতে হচ্ছে না, এবং পিপল আর টেকিং ক্লাসেস ফ্রম ক্যালিফোর্নিয়া, FIU ডিগ্রি নিচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে। তো তো এই সুযোগটা আমার মনে করি যে মানে যারা বিশেষ করে জব লস হওয়ার কারণে সেক্টরে একটা সেক্টরে ডিমান্ড কমে গেছে, দিস ইজ দ্য রাইট টাইম টু বাউন্স ব্যাক, যে আমি একটা স্কিল এনহ্যান্স করে নিলাম, IT স্কিল হতে পারে, সফটওয়্যার স্কিল হতে পারে, আপনি যেটা বললেন MBA হতে পারে, বা মেডিকেল সার্ভিসেস হতে পারে, এবং যেহেতু গভর্নমেন্ট থেকে বিশাল পরিমাণের টাকা ইনজেক্ট হবে ফর স্কিল এন্ড ট্রেনিং পারপাস, এই সুযোগটা নেওয়ার একটা বিশাল একটা সময় এখন, বিশাল সময় এই সময়। আর এগেন আপনার যদি কোনো এইগুলি ব্যাপারে প্রশ্ন থাকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের হটলাইনে ফোন করবেন, আমরা আপনাকে প্রশ্ন করে করে আপনার কি ইচ্ছা, কারণ আমরা অনেকে জানি না, আমাদের অনেক সময় হয় কি ছোটকালে আমার বাবা বলছে এটা হও, ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও বা এটা হও, আমরা ওইটা হয়ে গেছি বিকজ ওইটাই কাউকে দেখেছি হওয়ার জন্য, হয়তো এটা আমাদের মানে ভালোবাসার পেশা না, রাইট? প্যাশন ছিল না, এটা প্যাশন ছিল না। It's a good time. America, there's no end. You can be a lawyer at the age of 60. It doesn't matter, right? So be courageous. Take your helm and move forward. অনেক কিছু করার আছে। আমরা এদেশে আছি, এটাই আমাদের একটা নাম্বার 1 প্রিভিলেজ, তাই না? এদেশে অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা এটা দেশ is not perfect. And it's not, everything is not structured, and অনেকে বলে ও কানাডায় খুব ভালো হচ্ছে, সুইডেনে খুব ভালো হচ্ছে, এখানে খুব ভালো, আমি অন্য দেশের করছে না, কিন্তু আমেরিকায় অনেক ভালো হচ্ছে। একটু চোখ খুলে, কম্পিউটার খুলে, হাত পা খাটায় কাজ করলে এদেশে এখনো অনেক কিছু করার ব্যবস্থা। সো উইথ দ্যাট নোট, জেন মাহমুদ, অসম্ভব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমার ধারণা যে আমরা 1 ঘন্টাতে অনেকগুলো গ্রাউন্ড কভার করেছি, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আমি জাস্ট যদি র্যাপ করতে চাই আজকের কনভারসেশনটা, তো প্রথমত যে বিষয়টা আমরা হাইলাইট করেছি সেটা হচ্ছে যে এই জব লস নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, কারণ সেটার জন্য বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস অলরেডি চলছে ফেডারেল গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে, কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার একটা প্রসেস আছে, সে প্রসেস ফলো করে অ্যাপ্লাই করলে যে কেউ যারা এটার জন্য এলিজিবল তারা এটা পাবেন, এবং এটার জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যে হটলাইন নাম্বার আছে সেখানে আমরা সহযোগিতা করছি। এরপরে আপনি যে বিষয়টা হাইলাইট করেছিলেন যে মর্টগেজ পেমেন্ট এবং রেন্টাল পেমেন্টে যদি ডিফিকাল্টিস হয়, সেটারও একটা প্রসেস আছে। রেন্টাল পেমেন্টের ক্ষেত্রে একটা চিঠি লিখতে হবে, ল্যান্ড ওনারের সাথে একটা নেগোসিয়েশন আসতে হবে, সেটা চিঠি লেখার যে গ্রামার, যে টেকনিক, সেই টেকনিকের ব্যাপারে আমরা হেল্প করব, সেটা একটা ফরম্যাট আছে, সে ফরম্যাট ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হেল্প করবে। মর্টগেজের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে ব্যাংকের সাথে কথা বলে সেখানে ফরবিয়ারেন্সের যে সুযোগ, সে সুযোগ নেওয়া যেতে পারে, সেটা শেষে হয়তো একটা মানে লার্জ চাঙ্ক পেমেন্টের বিষয় আসবে, কিন্তু তার আগে একটা নেগোসিয়েশনের সুযোগ থাকবে ব্যাংকের সাথে। সো আমাদের উচিত হবে যে ওই নেগোসিয়েশনটা খুব মানে খুব স্ট্রংলি করা, স্পেশালি যেহেতু রিয়েল ইন্টারেস্ট রেট ইজ নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে নেগোসিয়েশন একটা ভালো গ্রাউন্ড হবে যে আমি কেন 5% বা 6% পে করবো, ওয়্যার দ্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি লো, সেটা হয়তো অনেকের জন্য খুব উপকারী হবে। স্টক মার্কেটের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে রিস্কে না গিয়ে একটু কনজারভেটিভ হলে ভালো, স্পেশালি যারা খুব কুইকলি বা খুব রিসেন্টলি রিটায়ার করবেন। আর যেহেতু প্রচুর পরিমাণে লিকুইড মানি ইনজেক্ট হচ্ছে সিস্টেমে, ফেডারেল গভর্নমেন্ট ইজ ট্রাইং দেয়ার বেস্ট, সেই ক্ষেত্রে ভবিষ্যতে এটা খুব একটা বড় ধরনের ক্ষতি হবে বলে মনে হচ্ছে না, আমাদের ইট উইল বাউন্স ব্যাক। আর লাস্ট যে বিষয়টা আলোচনা করলাম যে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার্স আছেন, তাদের জন্য ব্যাংকের সাথে কথা বলে যে ফান্ডিং গুলো আছে, যে ক্রেডিট দিচ্ছে, যেটাতে 75% ওয়েজ পেমেন্ট করা যাবে, 25% ইউটিলিটি পেমেন্ট করা যাবে, সে সুযোগটা নেওয়া যেতে পারে, এবং সেই সুযোগটা নেওয়াটা ভালো হবে। তাহলে আমার ওয়ার্কাররাও ঠিক থাকলেন, আমার রেন্টাল কস্টও করতে হলো না, এবং যদি ওনারা নিয়ম কানুন মেনে চলেন তাহলে এটা হয়তো ফরগিভ হয়ে যেতে পারে। একটু হিসাব রাখতে হবে, একটু হিসাবটা ভালো মতো, অ্যাকাউন্টিংটা ঠিক মতো করতে হবে, কারণ কি এটাতে অডিট হবে ভবিষ্যতে, অডিট হলে তখন ওরা আপনার কাছে টাকা ফেরত যাবে যদি আপনার অডিটটা ঠিক মতো না হয়। সো একটু কেয়ারফুলি করতে হবে ব্যাপারটা। রাইট।
আর লাস্ট যে বিষয়টা আমরা দুজনে আলোচনা করলাম সেটা হচ্ছে যে এই যে এখন একটা সময়, যে সময়টা আপনার আনএমপ্লয়মেন্ট হচ্ছে, কিন্তু বিভিন্ন সহযোগিতার কারণে আপনার ডে টু ডে লিভিং এ তেমন টেনশন নাই, সেই সময়টাতে স্কিল এনহ্যান্সমেন্টের ব্যাপার সিরিয়াসলি চিন্তা করাটা মনে হয় জরুরি। সেই ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ আছে, অনলাইনের সুযোগ যেটা আপনি বললেন, আপনার ইচ্ছে করলে অনলাইনে এমবিএ কোর্স করে ফেলতে পারেন, এছাড়া কমিউনিটি কলেজগুলোতে অনেক সুযোগ থাকবে। তো এই সুযোগগুলো নেওয়ার একটা খুব রাইট টাইম এখন। তো আমি মনে করি যে আমাদের আজকে কনভারসেশনটা খুবই ভালো হলো, আমরা অনেকগুলো বিষয়ে গ্রাউন্ড কভার করলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ জৈন মাহমুদ ফর ইউর টাইম। আর আপনি যদি 1 মিনিট বা 30 সেকেন্ডসে র্যাপ আপ করতে চান তাহলে আপনি করতে পারেন। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ আপনাকে বিশেষত এই পরিবেশটা ক্রিয়েট করার জন্য। থ্যাংক ইউ ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, এই যে এত সুন্দর ব্যবস্থা ওনারা করছেন, বিশেষত কবিতা ভাবি সিদ্দিক ভাই কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ। ওনারা নিজেদের অনেক ঝামেলা নিয়েও ওনারা যে মানুষকে সাহায্য করার জন্য এই ব্যবস্থাটা নিচ্ছেন, এটা খুবই ভালো। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যারা কন্ট্রিবিউট করতে পারেন এই সাহায্যে, কারণ বিপদ আমাদের সবারই আসে, কোনো না কোনো দিন প্রত্যেকেরই সবসময় বিপদ আসে, এটা অনেক মানুষের বিপদ। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি, বিশেষত এই রোজার মাসে যদি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে ওদের আন্ডারে একটা চেক পাঠান, ইট উইল বি ট্যাক্স ডিডাক্টেবল, এবং আপনারা ওটা কিছু মানুষ এটাতে সাহায্য পাবে, এবং এটা আমরা সবাই চাচ্ছি। শেষ করতে চাই আমি একটাই কথা বলে, যে একটা হচ্ছে যে আমরা সবাই ইমিগ্রেন্ট, আমরা সবাই বাইরে থেকে আসছি এই দেশে একটা জীবন তৈরি করে নেওয়ার জন্য। 99% মানুষ আসছে ভালো কিছু করার জন্য, তাই না? যে আমরা ভালো থাকবো, আমাদের সন্তানদেরকে নিয়ে সুন্দর মতো করে থাকবো। বিপদ এরকম অনেক আসছে এবং আসবেও। আপনি একটা বড় বিপদ কাটায় এদেশে আসছেন, তাই না? একটা দেশ থেকে আরেকটা দেশে, একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে ইমিগ্রেট করাটাই একটা বড় বিপদ, তাই না? অনেক বড় ট্রমা নিয়ে আমরা ট্রমা থেকে বের হয়ে এসে আমরা আমাদের নিজেদের জীবন তৈরি করে নিয়েছি। এটাকে একটা স্পিড বাম্প হিসাবে দেখে নিতে হবে, যে হ্যাঁ একটা স্পিড বাম্প আসছে, কিভাবে আমি স্পিড বাম্পটা পার হয়ে সামনে আগায় নিতে চাই। আপনারাও এর আগে করেছেন, কখনোই হতাশ হবেন না, বিকজ আমেরিকা ইজ আ কান্ট্রি অফ হোপ, তাই না? আমেরিকা ইজ আ কান্ট্রি অফ লিবার্টি, ফিউচার, প্রসপেক্ট। অনেক সাহায্য আছে, সাহায্যটা পারফেক্ট না, আমি এটা স্বীকার করে নিচ্ছি। ইটস নট, উই আর নট আ সোশ্যালিস্ট কান্ট্রি, সবাই $100 করে পাবে এরকম ব্যবস্থা এখানে নাই। আপনি যদি চান, যেটা আগে বললাম যে মা চাইলেই দুধ দিবে, আপনি চান, সাহায্য নেন, নিয়ে আপনি আরেকদিন অন্য কাউকে সাহায্য করুন। এটাই পেইড ফরওয়ার্ড। আজকে আপনি কাউকে সাহায্য করেন, আরেকদিন আপনাকে কেউ সাহায্য করবে, এভাবেই তো আমাদের জীবন চলে যায়, তাই না? সো এটাই আমার একমত, যে হতাশ হবেন না, অনেক সাহায্য আছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যে ব্যবস্থাটা করেছে, তাদেরকে ওই হটলাইনে ফোন করেন, এবং তারা বিভিন্ন রকম মানসিক রোগ থেকে শুরু করে এমনি কোভিড ব্যাপারে অথবা ব্যবসায়িক ব্যাপারে যা সাহায্য লাগে, ওনারা সাহায্যের ব্যবস্থা চেষ্টা করেন। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ জৈন মাহমুদ, এন্ড সবাই যারা আজকে লাইভে জড়িত হলেন এবং পরে দেখবেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।